প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। শেরপুর সরকারি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। তোমাদের সাথে রয়েছে আমি মোহাম্মদ আল আমিন, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান, শেরপুর সরকারি কলেজ, শেরপুর। আজকে আমি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স প্রথম বর্ষের রাজনৈতিক প্রতিষ্ঠান ও সংগঠন বিষয়ের জনমত নিয়ে আলোচনা করব। আমাদের আজকের আলোচনার বিষয় জনমতের ধারণা, বৈশিষ্ট্য ও জনমত গঠনের মাধ্যম বা বাহন। আজকের এই আলোচনা শেষে শিক্ষার্থীরা জনমতের ধারণা ব্যাখ্যা করতে পারবে, জনমতের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করতে পারবে, জনমত ও গণতন্ত্রের সম্পর্ক ব্যাখ্যা করতে পারবে এবং জনমতের বাহন বা জনমত গঠনের মাধ্যম সম্পর্কে আলোচনা করতে পারবে। শুরুতে আমরা জেনে নেই যে জনমত কি। জনমত মূলত একটি প্রাচীন ধারণা, অর্থাৎ রাষ্ট্রচিন্তার শুরু থেকেই প্রাচীন গ্রিস বা সেই সময় থেকেই জনমতের ধারণা বা জনমত নিয়ে আলোচনা শুরু হয়েছে। যদিও প্রাচীন গ্রিসে জনমতের ধারণাকে খুব একটা গুরুত্ব দেওয়া হয়নি। যেমন প্লেটো জনমতকে দ্রুত পরিবর্তনশীল বলে এটিকে তিনি গ্রহণ করেননি। একইভাবে পরবর্তী সময়ে রোমান রাষ্ট্রচিন্তাবিদরাও জনমতের ধারণাকে গুরুত্ব দিয়ে আলোচনা করেননি। তবে রোমান সাম্রাজ্যের সম্প্রসারণের সাথে সাথে জনমত ধারণাটি ধীরে ধীরে রাষ্ট্রচিন্তাবিদদের মধ্যে গুরুত্ব পেতে থাকে। জনমতের মূল বক্তব্যই হচ্ছে জনগণের কথাই হচ্ছে ঈশ্বরের কথা, অর্থাৎ জনগণ যেভাবে চায় ঈশ্বর সেভাবেই পথ দেখিয়ে দেয়। আর এই কথাটি প্রথম ব্যবহার করেছেন একজন আধুনিক রাষ্ট্রবিজ্ঞানী জ্যাক রোসো। তিনি সর্বপ্রথম মূলত জনমত নিয়ে আলোচনা শুরু করেন এবং এক্ষেত্রে তার একটি বিখ্যাত উক্তি রয়েছে, সেটি হচ্ছে ভয়েস অফ দ্য পিপল ইজ দ্য ভয়েস অফ গড। অর্থাৎ ঈশ্বরের যে চিন্তা ভাবনা সেটি তিনি জনগণের মাধ্যমেই বাস্তবায়িত করে থাকেন, বা জনগণ যেভাবে চায় ঈশ্বর সেভাবেই পরিকল্পনা তৈরি করে দেন। 1936 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের সময় একদল গবেষক জনগণের মতামতের ভিত্তিতে সর্বপ্রথম একটি জরিপ পদ্ধতি চালু করেন। পরবর্তীতে এটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে এবং এই গবেষক দল জনমতের ভিত্তিতে জনগণকে 4টি আলাদা শ্রেণীতে ভাগ করেছেন, যেমন সাধারণ জনগোষ্ঠী, মনোযোগী জনগোষ্ঠী, সচেতন জনগোষ্ঠী এবং উচ্চ পর্যায়ের জনগোষ্ঠী। অর্থাৎ জনমতের ক্ষেত্রে এক এক ধরনের জনগণের কাছে এক এক ধরনের মতামত পাওয়া যায় এবং এই মতামত পাওয়ার ভিত্তিতেই মূলত জনগণকে এভাবে ভাগ করা হয়েছে এবং এদের মতামতের ভিত্তিতেই মূলত গবেষক দল তাদের জরিপ পদ্ধতি চালু করে থাকেন। এ পর্যায়ে আমরা জনমতের কিছু সংজ্ঞা দেখার চেষ্টা করব। আমরা যদি খুব সহজভাবে বলার চেষ্টা করি জনমত কি, তাহলে বলতে পারি কোনো একটি বিষয় নিয়ে সংখ্যাগরিষ্ঠ জনগণ যে মত দেয় সেটি জনমত। আরেকটু সুনির্দিষ্টভাবে বলতে গেলে বলা যায় যে কোনো একটি নির্দিষ্ট সময়ে কোনো একটি আলোচিত বিষয়ে একটি দেশের জনগণ বা জনগণের একটি বৃহত্তর অংশ যে ধারণা বা যে মতামত প্রদান করে তাকেই জনমত বলা হয়ে থাকে। তবে রাষ্ট্রবিজ্ঞানে খুব সহজকরণ বা খুব সাধারণকরণভাবে জনমতের সংজ্ঞা দেওয়া হয় না। রাষ্ট্রবিজ্ঞানে বলা হচ্ছে যে মতামতগুলো সাধারণত প্রভাবশালী, যুক্তিযুক্ত, স্পষ্ট এবং কল্যাণকামী সেগুলোই কেবলমাত্র জনমত বলে গণ্য। অর্থাৎ জনগণের মতামতকে প্রভাবশালী হতে হবে, যেটি যারা সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন বা সরকারকে প্রভাব বিস্তার করতে পারে, এবং একে অবশ্যই যুক্তিসঙ্গত হতে হবে। কোনো অযৌক্তিক মতামত অবশ্যই জনমতের অন্তর্ভুক্ত নয়। জনমত বা জনগণ কি চায়, তাদের কি চাহিদা, এগুলোকে সুনির্দিষ্ট বা সুস্পষ্টভাবে ব্যাখ্যা করতে হবে এবং জনমতকে অবশ্যই জনকল্যাণমুখী হতে হবে। অর্থাৎ এই মতামত যাতে রাষ্ট্র এবং রাষ্ট্রের জনগণের জন্য কল্যাণকামী হয় এবং একই সাথে এতে জনগণের যাতে কোনো অকল্যাণ না হয় সেদিকেও গুরুত্ব দিতে হবে।
এই পর্যায়ে আমরা জনমতের কিছু বৈশিষ্ট্য আলোচনা করব। আমরা এখানে কিছু বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি। শুরুতে রয়েছে জনস্বার্থ সংশ্লিষ্ট মতামত, অর্থাৎ আমরা সেই মতামতগুলোকেই বা জনগণের সেই মতামতকে আমরা জনমত বলবো যেখানে জনস্বার্থ জড়িত, অর্থাৎ যেখানে জনকল্যাণ জড়িত রয়েছে। দ্বিতীয় যে বৈশিষ্ট্য রয়েছে সেটি হচ্ছে সৎ এবং জনকল্যাণকামী, অর্থাৎ জনমতকে অবশ্যই সৎ উদ্দেশ্যে হতে হবে এবং এখানে অবশ্যই কল্যাণমুখী চিন্তা বা উদ্দেশ্য থাকতে হবে। তৃতীয় যে বৈশিষ্ট্য রয়েছে সেটি হচ্ছে যুক্তিভিত্তিক, অর্থাৎ জনমতকে অবশ্যই যুক্তিভিত্তিক হতে হবে। অযৌক্তিক বা যুক্তিহীন কোনো বিষয়কে সেটি যদি সংখ্যাগরিষ্ঠীয় হয়ে থাকে সেক্ষেত্রেও এটিকে জনমত বলে গণ্য করা যাবে না। চতুর্থ যে বিষয়টি রয়েছে সংখ্যাগরিষ্ঠের মত, জনমতকে অবশ্যই সংখ্যাগরিষ্ঠের হতে হবে, অর্থাৎ অধিকাংশ জনগণ যে পক্ষে অবস্থান নেবে সেটি যদি পূর্বের বৈশিষ্ট্যগুলো বিদ্যমান থাকে তাহলে সেটাকে আমরা জনমত বলতে পারি। তবে এই ক্ষেত্রে লক্ষণীয়, কখনো কখনো সংখ্যালঘিষ্ঠর মতামতকেও জনমত হিসেবে আখ্যায়িত করা যাবে যদি সেটি যুক্তিভিত্তিক, কল্যাণমুখী এবং জনস্বার্থ পরিপন্থী না হয়। তারপর যে বৈশিষ্ট্য রয়েছে সেটি হচ্ছে জাতীয় সমস্যা ও সমাধান, অর্থাৎ জনমত এমন কোনো বিষয় নিয়ে হতে হবে যেটি কোনো একটি জাতীয় সমস্যা এবং এই সমস্যা কিভাবে সমাধান করা যায় সেই লক্ষ্যে জনমত যে থাকতে হবে। অর্থাৎ যে কোনো জাতীয় বিষয় নিয়ে আমরা এখানে জনগণের পক্ষে বা বিপক্ষে বিভিন্ন ধরনের মতামত তৈরি হয়, অর্থাৎ জাতীয় সমস্যার সমাধান করার উদ্দেশ্যই মূলত জনগণের মতামত প্রদান করার একটি সুযোগ তৈরি হয়ে থাকে। জনমতকে অবশ্যই সুনির্দিষ্ট এবং সুস্পষ্ট হতে হবে, কারণ একাধিক মতামত থাকলে যে কোনো মতামতকে নিয়ে কাজ করা কঠিন। সেক্ষেত্রে জনগণ কি বিষয়ে তাদের কি চাহিদা, তাদের কি অভাব অভিযোগ, এগুলো সুনির্দিষ্টভাবে সিদ্ধান্ত যারা প্রণেতা তাদের কাছে তুলে ধরতে হবে এবং এখানে অবশ্যই সুস্পষ্টভাবে এটার কারণ, এটার পিছনে কি বিষয় রয়েছে সেগুলোকে ব্যাখ্যা করে তারপরেই তাদের মতামত প্রদান করতে হবে। অর্থাৎ জনমতকে অনির্দিষ্ট বা এটি যেমন খুশি তেমন হওয়ার সুযোগ নেই। সুচিন্তিত, অর্থাৎ জনমতকে অবশ্যই সুপরিকল্পিত, সুচিন্তিত হতে হবে। একেকজনের একেক ধরনের চিন্তা ভাবনা থেকে আসলে জনমত তৈরি হবে না। জনমত অবশ্যই সংখ্যাগরিষ্ঠ জনগণের একটি সুপরিকল্পিত চিন্তা ভাবনা থেকেই আসতে হবে। নিয়ন্ত্রণ ক্ষমতা, এই বৈশিষ্ট্যটি খুব গুরুত্বপূর্ণ, কারণ কখনো কখনো জনমত উগ্র হয়ে যেতে পারে এবং এর ফলে রাষ্ট্রের শান্তি বা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে। আর এই কারণেই জনমতের উপর অবশ্যই সরকার বা প্রশাসনের নিয়ন্ত্রণ করার একটি ক্ষমতা অবশ্যই থাকতে হবে। অর্থাৎ যে কোনো মতামত সেটি কল্যাণমুখী হোক বা অকল্যাণমুখী হোক, যুক্তিভিত্তিক হোক বা অযৌক্তিক হোক, সরকার যাতে সেই জনমতকে নিয়ন্ত্রণ করতে পারে এটিও একটি গুরুত্বপূর্ণ দিক হিসেবে বিবেচিত হয়। আমরা জনমত এবং গণতন্ত্রের সাথে কি ধরনের সম্পর্ক আছে সেটি নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আমি প্রথমেই বলেছি যে প্রাচীনকাল থেকেই মূলত জনমতের ধারণাটি চলে এসেছে, যদিও খুব প্রাচীনকালে এটি তেমন গুরুত্ব পায়নি, কিন্তু পরবর্তী সময়ে বিশেষ করে আধুনিক কালে এসে জনমত গণতন্ত্রের একটি সমর্থক প্রতিশব্দ হিসেবেই আখ্যায়িত হয়ে থাকে। অর্থাৎ যেহেতু আমরা এখন জানি যে এখন সরকার গঠনের মাধ্যম হচ্ছে নির্বাচন এবং রাজনৈতিক দলগুলো জনগণের সমর্থন নিয়েই, অর্থাৎ জনমত নিয়েই তারা রাষ্ট্রীয় ক্ষমতায় আসে। অতএব এক্ষেত্রে জনমত গণতন্ত্রের প্রাণস্বরূপ। কেন জনমত গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ তার কিছু কারণ তোমরা এখানে দেখতে পাচ্ছ। প্রথম যে কারণটি আছে সেটি হচ্ছে যে জনসম্মতি হচ্ছে গণতান্ত্রিক সরকারের ভিত্তি। তোমরা জানো রাষ্ট্রবিজ্ঞানী জন লক জনসম্মতিকেই সরকার গঠনের মূল ভিত্তি বলে আখ্যায়িত করেছেন এবং আধুনিক কালের যে গণতান্ত্রিক ব্যবস্থা এখানেও আমরা দেখতে পারি যে মূলত জনগণের ম্যান্ডেট অথবা জনগণের সমর্থন আদায় করার মাধ্যমেই কোনো একটি রাজনৈতিক দল রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারে। দ্বিতীয় যে বিষয়টি রয়েছে, জনমতের মাধ্যমে জনগণ খুব সহজেই রাষ্ট্রের শাসন কার্য বা সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে। আর এ কারণেই জনগণ জনমতের প্রতি অনেক বেশি গুরুত্বপূর্ণ পরিবেশ তৈরি করে, যার ফলে জনগণ সহজেই নিজেদেরকে রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ অংশ বলে
বিবেচনা করে থাকে। তারপর যে কারণটি রয়েছে সেটি হচ্ছে সরকারের স্বেচ্ছাচারিতা রোধ, অর্থাৎ জনমত যদি সচেতন হয়, জনগণ যদি সজাগ থাকে, তাহলে কোনো সরকারই স্বেচ্ছাচারী হতে পারে না। অর্থাৎ জনকল্যাণমুখী কাজ করতে তখন সরকার বাধ্য থাকে এবং সরকার তার নিজ স্বার্থে তখন নিজেদেরকে পরিচালিত করতে পারে না। রাষ্ট্র বা জনগণের কল্যাণের জন্যই তখন তাকে বিভিন্ন আইন প্রণয়ন বা সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। তো আমরা এক্ষেত্রে বলতে পারি যে জনমত যদি সঠিক থাকে এবং জনমত যদি শক্তিশালী হয়, সেক্ষেত্রে সরকারকে সহজেই কল্যাণমুখী সরকারে রূপান্তর করা যায়। তারপরে যে কারণটি রয়েছে সেটি হচ্ছে সরকারের গতিশীলতা বৃদ্ধি। জনমত যেহেতু সরকারের উপর প্রভাব বিস্তার করতে পারে এবং সরকার জনমতকে গুরুত্ব দিয়ে জনগণের পক্ষে কাজ করার মাধ্যমে সরকারের গতিশীলতা সহজে বৃদ্ধি করতে পারে। এতে করে সরকারের কার্যপরিধি এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহিতা এগুলো নিশ্চিত হয়। সর্বশেষ যে কারণটি রয়েছে সরকারের স্থায়িত্ব। আমরা জানি যে আমরা যদি বাংলাদেশের কথাই বলি যে বাংলাদেশ সরকার ৫ বছরের জন্য নির্বাচিত হয় বা ক্ষমতায় অধিষ্ঠিত হয়। কিন্তু কোনো কারণে তারা যদি জনমতের বিপরীতে গিয়ে কোনো কাজ করে এবং এতে যদি একটি তাদের বিপক্ষে যদি জনমত তৈরি হয়, সেক্ষেত্রে জনগণ সরকারকে পদত্যাগ করতে বাধ্য করতে পারে। অর্থাৎ জনমতের ভিত্তিতে সরকার তার নির্দিষ্ট সময় পর্যন্ত ক্ষমতায় টিকে থাকবে কিনা সেটাও কিন্তু অনেক সময় নির্ধারিত হয়ে থাকে। বিশেষ করে সামরিক সরকারের সময় আমরা দেখেছি যে বাংলাদেশের জনমতের ভিত্তিতে একসময় সামরিক সরকারগুলো পদত্যাগ করতে বাধ্য হয়েছে। অতএব এক্ষেত্রে বলতে পারি যে সরকার স্থায়ী হবে কিনা এটি অনেকটাই জনমতের উপর নির্ভর করে। আর এ সকল কারণে আমরা বলতে পারি যে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় বা শাসন ব্যবস্থায় জনমত একান্তভাবেই অপরিহার্য। এরপর আমরা জনমত গঠনের কিছু মাধ্যম বা বাহন নিয়ে আলোচনা করব। জনমতের মাধ্যম বা বাহন বলতে বোঝাচ্ছে সে সকল বিষয় বা উপাদানকে যেগুলোর মাধ্যমে একটি রাষ্ট্র বা একটি সমাজে জনগণের মধ্যে বিভিন্ন ধরনের মতামত গড়ে ওঠে। তো শুরুতেই আমরা জনমত গঠনের মাধ্যম বা বাহন নিয়ে আলোচনা করার ক্ষেত্রে দেখতে পাচ্ছি সংবাদপত্র। সংবাদপত্র জনমত গঠনের প্রধানতম একটি মাধ্যম। সংবাদপত্র মূলত সরকারের বিভিন্ন সিদ্ধান্ত বা সরকারের বিভিন্ন পরিকল্পনা, খবর, তথ্য এগুলো প্রচার করে থাকে বা রাষ্ট্রের বিভিন্ন অভাব অভিযোগ বা জনগণের কি চাহিদা রয়েছে এগুলো তারা বিভিন্নভাবে প্রচার করে থাকে এবং এগুলো সম্পর্কে জনগণ খুব সহজেই সংবাদপত্রের মাধ্যমে জানতে পারে এবং এর ফলে জনগণের মধ্যে এই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা হয়, ফলে তাদের মধ্যে এক ধরনের মতামত গড়ে ওঠে। সংবাদপত্র যেহেতু সংবাদপত্রগুলো যেহেতু বিভিন্ন সত্য উদ্ঘাটন এবং এর পিছন এবং কোনো ঘটনার পিছনে কারা ভূমিকা রাখছে এই বিষয়গুলো নিয়ে তারা অনুসন্ধান করে, এর ফলে সহজেই জনগণ এই সম্পর্ক বা এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারে। একই সাথে সংবাদপত্র বিভিন্ন বিশেষজ্ঞদের মতামত অভিব্যক্তি প্রকাশ করে থাকে, যেটাও জনগণের মনে প্রভাব বিস্তার করে এবং এভাবেই মূলত সংবাদপত্র জনমত তৈরিতে সহায়ক ভূমিকা পালন করে। দ্বিতীয় যে বিষয়টি রয়েছে জনমত গঠনের ক্ষেত্রে সেটি হচ্ছে সাহিত্য এবং পত্রিকা। সাহিত্যিকরা তাদের লেখার মাধ্যমে খুব সহজেই জনগণের মনে প্রভাব বিস্তার করতে পারে এবং তাদের বিভিন্ন লেখনী যেমন উপন্যাস, গল্প, কবিতা এগুলোর মাধ্যমে তারা বিভিন্ন সময় আন্দোলন সংগ্রামে তাদেরকে জনগণকে প্রভাব বিস্তার করেছে। আমরা যদি ব্রিটিশ শাসনের সময় কথা চিন্তা করি তাহলে সেখানেও দেখতে পারবো যে অনেক সাহিত্যিকের অনেক লেখা ব্রিটিশ সরকার নিষিদ্ধ করেছিল। এটার কারণ ছিল যে ব্রিটিশ সরকারের বিভিন্ন নির্যাতন বা বিভিন্ন কুশাসনের বিরুদ্ধে তারা জনগণের মধ্যে এক ধরনের মতামত তৈরি করেছিলেন। তো এভাবে বিভিন্ন সাহিত্যিক এবং তাদের বিভিন্ন লেখা বা সাহিত্য পত্রিকাগুলো সমাজে এবং জনগণের মধ্যে প্রভাব বিস্তার করতে সহায়ক ভূমিকা পালন করে থাকে। জনমত গঠনের অন্যতম একটি মাধ্যম হচ্ছে সভা ও সমিতি। বিভিন্ন সংগঠন যেমন রাজনৈতিক দল, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, পেশাজীবী সংগঠন, বুদ্ধিজীবীগণ বিভিন্ন সময় রাষ্ট্রের বিভিন্ন বিষয় নিয়ে জনগণের পক্ষে অবস্থান করে তাদের মতামত প্রকাশ করে থাকেন এবং এই মতামত প্রকাশ করার মাধ্যমে
এবং জনগণকে সচেতন করার জন্য তারা বিভিন্ন সভা সমিতি এগুলো আয়োজন করে থাকেন এবং এই সভা সমিতির মাধ্যমে মূলত জনগণ তাদের বিষয়গুলো সম্পর্কে জেনে তাদের মধ্যে এক ধরনের মতামতের তৈরি হয়, ফলে তারা খুব সহজেই এই বিষয়গুলো সম্পর্কে সচেতনতা লাভ করে। এখানে আরেকটি বিষয় লক্ষণীয় যে বিভিন্ন সভা সমিতির মাধ্যমে জনগণ কোনো একটি বিষয় সম্পর্কে তুলনামূলক আলোচনা ও বিশ্লেষণ করার সুযোগ লাভ করে এবং এতে করে তারা কোনটি গ্রহণ করা উচিত বা কোনটি গ্রহণ করা উচিত নয় এই সম্পর্কেও তাদের মতামত প্রদান করতে পারে। পরবর্তী যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে চলচ্চিত্র, রেডিও এবং টেলিভিশন। এটি চলচ্চিত্র, রেডিও বা টেলিভিশন খুব জনপ্রিয় মাধ্যম এবং এর মাধ্যমে আমরা খুব সহজেই দেশ বিদেশের নানা সংস্কৃতি, ভাষা, মানুষ সম্পর্কে বা যেকোনো ঘটনা সম্পর্কে আমরা খুব সহজেই জানতে পারি বা জ্ঞান লাভ করতে পারি এবং এই সকল রেডিও, টেলিভিশন এবং চলচ্চিত্রগুলো মূলত কোনো সত্য ঘটনা বা কোনো একটি সামাজিক অবস্থান বা রাজনৈতিক কোনো সংস্কার বা আন্দোলন সংগ্রাম এগুলোর উপর তারা বিভিন্ন প্রামাণ্যচিত্র ও ছবি এগুলো প্রচার করে থাকে, যার ফলে এইগুলো দেখার মাধ্যমে বা এইগুলোর থেকে জনগণের মধ্যে এক ধরনের প্রভাব সৃষ্টি হয় এবং জনগণ এই বিষয়গুলো সম্পর্কে খুব সহজেই সচেতনতা লাভ করে। আমরা বলতে পারি যে 1971 সালে জীবন থেকে নেওয়া বাংলাদেশের একটি বিখ্যাত চলচ্চিত্র, যে চলচ্চিত্রটির মাধ্যমে তৎকালীন পাকিস্তান শাসক গোষ্ঠীর বিভিন্ন বৈষম্য এবং নির্যাতনের চিত্র তুলে ধরা হয়েছিল, যেটি বাংলাদেশের জনগণকে অনেক বেশি প্রভাবিত করতে সক্ষম হয়েছিল। আর এভাবেই মূলত চলচ্চিত্র, রেডিও, টেলিভিশন জনগণের মতামত প্রদানের একটি বড় ধরনের ভূমিকা রাখতে সহায়তা করে। জনমত গঠনের আরেকটি অন্যতম মাধ্যম হচ্ছে রাজনৈতিক দল। আধুনিক কালে মূলত রাজনৈতিক দলগুলোই জনমত গঠনের মূল ভূমিকাটি পালন করে থাকে, কেননা আধুনিক গণতান্ত্রিক ব্যবস্থায় সরকার বলতে মূলত আমরা রাজনৈতিক দলের শাসন ব্যবস্থাকেই বুঝি এবং এই রাজনৈতিক দলগুলো রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করার জন্য নির্বাচনের মাধ্যমে জনগণের মতামত নিয়েই তারা ক্ষমতায় আসে এবং জনগণের মধ্যে তাদের পক্ষে সমর্থন পাওয়ার জন্য তারা বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করে থাকে। যেমন তারা সংবাদপত্রের মাধ্যমে তাদের বিভিন্ন কর্মসূচি বা নীতিগুলো প্রচার করে থাকে, বিভিন্ন পুস্তিকা প্রকাশ করে, সভা সমিতি, মিটিং, মিছিল এগুলোর মাধ্যমে মূলত তারা তাদের কি উদ্দেশ্য রয়েছে এবং কি কারণে তারা রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে চাচ্ছে এই বিষয়গুলো সম্পর্কে জনগণকে জানানোর চেষ্টা করে এবং এভাবেই জনগণ রাজনৈতিক দলগুলো সম্পর্কে ধারণা লাভ করে। রাজনৈতিক দলগুলো যখন সরকারের বাইরে থাকে তখন তাদের অন্যতম একটি মূল কাজ থাকে সরকারের বিভিন্ন বিষয় নিয়ে সমালোচনা করা এবং সরকারের ভুল ভ্রান্তিগুলো তুলে ধরা এবং এর মধ্য দিয়ে জনগণ সরকার সম্পর্কে সচেতন হওয়ার সুযোগ লাভ করে। একইভাবে সরকারি দলগুলো তাদের নিজেদের কর্মকাণ্ডগুলো বিভিন্ন সংবাদ মাধ্যম বা সংসদ এগুলোর মাধ্যমে বা তাদের দলীয় বিভিন্ন ফোরামের আলোচনার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করে। আর এই সকল কারণেই রাষ্ট্রবিজ্ঞান লোয়েল জনমতের ফেরিওয়ালা বলে রাজনৈতিক দলকে আখ্যায়িত করেছেন। অর্থাৎ তিনি রাজনৈতিক দলকে জনমতের ফেরিওয়ালা বলেছেন, কারণ রাজনৈতিক দলগুলো মূলত জনগণের একদম ডোর টু ডোর বা জনগণের খুব কাছাকাছি গিয়ে তাদের মতামত আদায়ের চেষ্টা করে। পরবর্তী যে মাধ্যমটি রয়েছে সেটি হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান। একদম প্রাচীনকাল থেকেই শিক্ষা প্রতিষ্ঠান জনমত গঠনের ক্ষেত্রে বড় ধরনের একটি ভূমিকা রেখে আসছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো মূলত নির্দিষ্ট একটি পাঠ্যক্রমের মাধ্যমে শিক্ষা দিয়ে থাকে, তবে এই পাঠ্যক্রমের বাইরে গিয়েও বিভিন্ন বিষয় নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আলোচনা বা বিভিন্ন ধরনের সেমিনার এগুলো অনুষ্ঠিত হয়ে থাকে, যার মাধ্যমে ছাত্রছাত্রীদের মধ্যে একটা প্রভাব তৈরি হয়। শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন শিক্ষকরা তাদের ব্যক্তিত্ব বা রাজনৈতিক মতামতের মাধ্যমেও তাদের ছাত্রছাত্রীদেরকে প্রভাবিত করে এবং তাদের মধ্যে বিভিন্ন ধরনের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক এই ধরনের মতামতগুলো তৈরি হয়ে থাকে। আর এভাবেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো মূলত জনমত গঠনে সহায়তা করে থাকে। জনমত গঠনের আরেকটি গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে আইনসভা। আধুনিককালে প্রতিটি রাষ্ট্রতেই একটি আইনসভা রয়েছে এবং এই আইনসভাগুলো মূলত জনগণের পক্ষে অবস্থান নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে তারা আলাপ আলোচনা করে।
আইনসভাগুলোতে সরকার ও বিরোধী দল উভয় দল মিলেই বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা, তর্ক বিতর্ক, যুক্তি উপস্থাপন এগুলো করে থাকে, যার ফলে খুব সহজেই জনগণ আইনসভার মাধ্যমে আহ, সরকারের উদ্দেশ্য, লক্ষ্য বা সরকার কি ধরনের কাজ করছে এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারে। আর এই কারণেই আইনসভাকে জনমতের ব্যারোমিটার বলা হয়ে থাকে, অর্থাৎ আইনসভার মাধ্যমে বোঝা যায় যে একটি সরকারের পক্ষে জনমতের অবস্থা কোন পর্যায়ে রয়েছে। এটি কি সরকারের জনমত কি সরকারের পক্ষে রয়েছে নাকি বিপক্ষে অবস্থান করছে, এটি আইনসভার মাধ্যমে খুব সহজেই নির্ণয় করা যায়। আর এই কারণেই জনমতের পরিমাপের ক্ষেত্রে আইনসভাকে ব্যারোমিটার হিসেবে আখ্যায়িত করা হচ্ছে। জনমত গঠনের উপরোক্ত বাহনগুলো বা মাধ্যমগুলো ছাড়াও আরো কিছু গুরুত্বপূর্ণ মাধ্যম রয়েছে, যেমন পরিবার। পরিবার পরিবারকে রাষ্ট্রের আদি সংগঠন বলা হয়ে থাকে, অর্থাৎ পরিবার হচ্ছে সামাজিকরণের প্রাথমিক জায়গা, যেখান থেকে মানুষ তার জনমত তৈরি করার ধারণা লাভ করে থাকে। দ্বিতীয় হচ্ছে প্রতিবেশী ও বন্ধু বান্ধব, অর্থাৎ মানুষ তার সহচর বা যাদের সাথে সে সবসময় চলাফেরা করে তাদের মাধ্যমেও তাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা হয় এবং এভাবেও তাদের মধ্যে এক ধরনের মতামত তৈরি হতে পারে। এরপর রয়েছে পেশাগত সংগঠন ও কর্মস্থলের অভিজ্ঞতা, অর্থাৎ যারা বিভিন্ন পেশাগত সংগঠনের সাথে জড়িত বা যারা বিভিন্ন কর্মস্থলে রয়েছেন, তারাও তাদের সহকর্মী বা যারা সেখানকার সহযাত্রী রয়েছেন তাদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনার মাধ্যমেও তাদের মধ্যে এক ধরনের মতামতের তৈরি হয়। এরপর রয়েছে ধর্মীয় অনুষ্ঠান ও সংঘ। বিভিন্ন ধর্মের বিভিন্ন ধরনের ধর্মীয় অনুষ্ঠান বা বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে। এই সকল প্রতিষ্ঠানগুলোতেও ধর্মীয় শিক্ষাদানের পাশাপাশি বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক বিষয় নিয়ে আলাপ আলোচনা হয় এবং এর মাধ্যমেও ধর্মীয় প্রতিষ্ঠানগুলো জনমত গঠনের ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করে থাকে। এরপর রয়েছে সামাজিক মাধ্যম। আধুনিক কালে বা বর্তমান সময়ে সামাজিক মাধ্যমগুলো খুব সহজেই জনগণের উপর প্রভাব বিস্তার করছে এবং এর মাধ্যমে খুব সহজেই জনমত তৈরি হচ্ছে। যেমন টুইটার, ফেসবুক, এই সকল সামাজিক মাধ্যমে খুব সহজেই জনমত গঠন তৈরি হচ্ছে। তবে এক্ষেত্রে লক্ষণীয় যে এই সকল সামাজিক মাধ্যমের দিয়ে কখনো কখনো জনমতের নামে বিভিন্ন গুজব বা উগ্র মতবাদও প্রচারিত হচ্ছে। এরপর হচ্ছে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, অর্থাৎ চাপ সৃষ্টিকারী গোষ্ঠী বলতে আমরা এমন ব্যক্তিদের সংগঠনকে বোঝাচ্ছি যারা মূলত সরকারের উপর প্রভাব বিস্তার করার মাধ্যমে নিজেদের স্বার্থ আদায় করে থাকে এবং এই স্বার্থ আদায় করতে গিয়ে তারা জনগণকে সম্পৃক্ত করে তাদের দাবি বা চাহিদার সাথে। ফলে জনগণের পক্ষ থেকে তারা সমর্থন লাভ করে বা জনগণ তাদেরকে সাপোর্ট দেয়, যে কারণে সরকার তাদের মতামত বা তাদের যেই বিষয়গুলো রয়েছে, তাদের যেই চাহিদাগুলো রয়েছে এগুলোকে খুব গুরুত্ব সহকারে বিবেচনা করে থাকে। চাপ সৃষ্টিকারী গোষ্ঠী যেমন আমরা বলতে পারি শ্রমিক ইউনিয়ন, শিক্ষক সমিতি, বিভিন্ন ছাত্র সংগঠন রয়েছে বা পেশাজীবী বিভিন্ন সংগঠন, এগুলো মূলত চাপ সৃষ্টি গোষ্ঠীর এক একটি উদাহরণ। এরপর হচ্ছে ভোটদান বা নির্বাচন। আধুনিক কালে জনমত পরিমাপের বা জনমত কিভাবে বোঝা যায়, এটির অন্যতম একটি মাধ্যম হচ্ছে নির্বাচন প্রক্রিয়া। নির্বাচনে জনগণ ভোটদানের মাধ্যমে তাদের মতামত প্রদান করে থাকে এবং এই নির্বাচনের মাধ্যমে মূলত আধুনিক কালে সরকারগুলো গঠিত হয়ে থাকে এবং এই সরকারগুলো একটি নির্দিষ্ট সময় পর্যন্ত জনগণের এই মতামতের ভিত্তিতেই রাষ্ট্র পরিচালনা বা শাসন করে থাকে। তো আমার আজকের আলোচনা এই পর্যন্তই। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং বাসায় অবস্থান করার জন্য অনুরোধ করছি।